আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। শেয়ার বাজার যখন লাল রঙে ছেয়ে যায়, চারিদিকে যখন শুধু লোকসানের খবর, তখন একজন বিনিয়োগকারী হিসেবে মনের মধ্যে ভয় বা আতঙ্ক কাজ করাটা কিন্তু খুব স্বাভাবিক। আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, বাজারের লেটেস্ট আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের এই সমর্থনই কিন্তু আমাদের এগিয়ে চলার মূল শক্তি। তো মূল প্রসঙ্গে ফেরা যাক। যখন বাজার পড়তে থাকে তখন মনে হয় যেন সবকিছু বুঝি হাতের বাইরে চলে যাচ্ছে, পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে কি, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাজারের প্রতিটি বড় পতনের পরে কিন্তু লুকিয়ে থাকে দারুণ সব সুযোগ। আসল প্রশ্নটা হলো, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত তো? প্রথমে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। বাজারের এই যে ওঠানামা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা আসলে একটা চক্র। ঠিক যেমন দিন আর রাত হয়, ঋতু বদলায়, বাজারেরও ঠিক তেমনি উত্থান এবং পতন আছে। এই সহজ সত্যিটা মেনে নিতে পারলেই কিন্তু বিনিয়োগের অর্ধেক দুশ্চিন্তা কমে যায়। দেখুন, এই যে কারেকশন, এর মূলত দুটো পর্যায়ে থাকে। প্রথমটাকে আমরা বলি প্রাইস কারেকশন, মানে যখন বাজার খুব দ্রুত হুড়মুড় করে পড়ে যায়। এটা বেশ যন্ত্রণাদায়ক, সন্দেহ নেই। আর এরপর আসে টাইম কারেকশন পর্ব। এই সময় বাজার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকে, খুব বেশি বাড়েও না আবার কমেও না। এই পর্যায়টা বেশ বিরক্তিকর, কিন্তু বাজারের স্থিতিশীলতার জন্য এটা খুব খুব জরুরি। এই চার্টটার দিকে একবার তাকান। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এমন পরিস্থিতি কিন্তু আগেও এসেছে। 2010-11 সালের সেই ভয়াবহ ধসের কথা ভাবুন, কিংবা ধরুন 2020 সালে কোভিডের কারণে যে প্যানিক তৈরি হয়েছিল। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু এর আগেও এমন অনেক ঝড় সামলেছে এবং প্রত্যেকবারই ঘুরে দাঁড়িয়েছে। ইতিহাস আমাদের এটাই শেখায়, তাই না? তো এই ঝড়ঝঞ্ঝার মধ্যে মাথা ঠান্ডা রেখে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়? পেশাদার বিনিয়োগকারীরা কিন্তু অনুমানের উপর চলেন না, তারা একটা নির্দিষ্ট কাঠামো বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন। চলুন আমরা সেই 5 দফা ফ্রেমওয়ার্কটা একটু জেনে নিই, যা আপনাকে এই বাজারের শোরগোলের মধ্যেও একটা পরিষ্কার চিত্র পেতে সাহায্য করবে। এই ফ্রেমওয়ার্কের 5টা মূল স্তম্ভ হল: ইতিহাস, মানে অতীতে বাজার কেমন আচরণ করেছে; ভ্যালুয়েশন, মানে বাজার এখন সস্তা না দামি; অর্থনীতি, মানে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা কেমন; আর্নিংস বা আয়, মানে কোম্পানিগুলো কেমন লাভ করছে; আর সবশেষে স্ট্রেংথ বা শক্তি, মানে কোন স্টকগুলো এই কঠিন সময়েও টিকে থাকার ক্ষমতা দেখাচ্ছে। বেশ, তত্ত্বকথা তো অনেক হলো। চলুন আর দেরি না করে এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করে আমরা সরাসরি ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থাটা একটু বিশ্লেষণ করে দেখি। প্রথমেই আসি ভ্যালুয়েশনের কথায়। স্ক্রিনে যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো DSCX এর বর্তমান PE রেশিও। খুব সহজ ভাষায় বলতে গেলে এই সংখ্যাটা আমাদের জানায় যে বাজারের কোম্পানিগুলোর $1 আয় করার জন্য বিনিয়োগকারীরা এখন কত টাকা দিতে রাজি আছেন। আর এই স্লাইডটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এখানে আমরা বর্তমান PE রেশিওকে গত 10 বছরের গড় PEর সাথে তুলনা করছি। এর মাধ্যমে আমরা একটা ধারণা পাই যে বাজার তার নিজের ইতিহাসের তুলনায় এখন কি আকর্ষণীয় দামে আছে, নাকি এখনও কিছুটা দামি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সংকেত। এবার চলুন অর্থনীতির দিকে চোখ ফেরাই। জিডিপি বাড়ছে কিনা, আমাদের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস কেমন করছে, মুদ্রাস্ফীতির হার কোথায় দাঁড়িয়ে, এই বড় বড় অর্থনৈতিক নির্দেশকগুলোই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে কোম্পানিগুলোর আয় ভবিষ্যতে বাড়বে নাকি কমবে। এই ডোনার চার্টটা দেখুন। এটা আমাদের দেখাচ্ছে যে কোন কোন সেক্টরের আয় বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কোনগুলোর কমছে। যেমন ধরুন, এই সময়েও হয়তো ফার্মাসিউটিক্যালস বা টেলিকম সেক্টর ভালো করছে, কিন্তু অন্যদিকে যেসব শিল্প আমদানির ওপর নির্ভরশীল তারা হয়তো একটু চাপে আছে। এই তথ্যটা আমাদের বিনিয়োগের জন্য সঠিক সেক্টর খুঁজে পেতে সাহায্য করে। বেশ, আমরা তো বড় ছবিটা দেখলাম, বাজারের অবস্থা, অর্থনীতির হালচাল। এবার চলুন আরও গভীরে যাই। এই বাজারের ভেতর থেকে সেই সব শক্তিশালী কোম্পানিগুলোকে খুঁজে বের করব কিভাবে, যারা এই কঠিন সময়েও ভালো পারফর্ম করার সম্ভাবনা রাখে। এর জন্য আমরা 4টা ফিল্টার ব্যবহার করতে পারি।
প্রথমত, এমন স্টক খুঁজুন যেগুলো দীর্ঘ সময় ধরে একটা নির্দিষ্ট দামের মধ্যে থেকে একটা শক্ত বেস বা ভিত্তি তৈরি করছে। দ্বিতীয়ত, দেখুন রিলেটিভ স্ট্রেংথ, মানে যে স্টকগুলো পুরো বাজারের তুলনায় কম পড়ছে। তৃতীয়ত, যে স্টকগুলো তার 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে সেগুলোকে শক্তিশালী ধরা হয়। আর সবশেষে দেখুন কোনো ফান্ডামেন্টাল ক্যাটালিস্ট আছে কিনা, মানে কোম্পানিতে এমন কোনো ভালো খবর যা তার আয় ভবিষ্যতে অনেক বাড়িয়ে দিতে পারে। এই টেবিলটা আমাদের কাজটা আরও সহজ করে দিচ্ছে। এখানে দেখুন, একদিকে আছে সেই সব সেক্টর যারা এখন বেশ শক্তিশালী অবস্থানে আছে, যেমন ফার্মাসিউটিক্যালস বা টেলিকম, আর অন্যদিকে আছে সেই সব সেক্টর যারা কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন আমদানি নির্ভর শিল্প বা যেই সব কোম্পানির অনেক ঋণ আছে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বিনিয়োগের ক্ষেত্রে সবার জন্য এক দাওয়াই কাজ করে না। আপনার বর্তমান পরিস্থিতি কি তার উপর ভিত্তি করে আপনার কৌশলও কিন্তু আলাদা হবে। চলুন এবার আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলি। ধরুন আপনার সব টাকা ইতিমধ্যেই বিনিয়োগ করা হয়ে গেছে। তাহলে এখন আপনার কাজ হল পোর্টফোলিওর প্রতিটি স্টকে নতুন করে মূল্যায়ন করা। দুর্বল শেয়ারগুলোকে চিহ্নিত করে সেগুলোর বদলে শক্তিশালী শেয়ার যোগ করুন, এমনকি যদি কিছুটা লোকসানও স্বীকার করতে হয়। মনে রাখবেন, বাজার বদলেছে, তাই আমাদেরও পুরনো ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আর যাদের হাতে এখন নগদ টাকা আছে তাদের জন্য এটা একটা বিরাট সুযোগ, কিন্তু তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরে ধীরে ধীরে কৌশলগতভাবে টাকা বিনিয়োগ করুন। এমন কোম্পানি খুঁজুন যাদের আগামী 2-3 বছরের ব্যবসার চিত্রটা পরিষ্কার এবং শেয়ারের দামটাও যুক্তিসঙ্গত পর্যায়ে আছে। যারা একদম নতুন বিনিয়োগকারী তাদের জন্য আমার পরামর্শ হলো, একদম ভয় পাবেন না, বরং এই সময়টাকে বাজারে প্রবেশ করার একটা দারুণ সুযোগ হিসেবে দেখুন। একটা নির্দিষ্ট পরিকল্পনা করুন আর বাজারের প্রতিটি পতনে অল্প অল্প করে বিনিয়োগ করুন। ঝুঁকি কমাতে চাইলে ডিএসই ইন্ডেক্স ফান্ড দিয়েও শুরু করতে পারেন। একটা খুব সুন্দর কথা আছে, জেলে যখন দুর্যোগের কারণে সাগরে যেতে পারে না তখন সে কিন্তু বসে থাকে না, সে তার জাল মেরামত করে। আমাদের বিনিয়োগকারীদের জন্য কথাটা একদম সত্যি। বাজারের এই খারাপ সময়টা আসলে হাত পা গুটিয়ে বসে থাকার সময় নয়, বরং নিজের জ্ঞান বাড়ানো, ভালো স্টক নিয়ে গবেষণা করা এবং পোর্টফোলিওকে আরও শক্তিশালী করার সময়। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই রাখছি, পরবর্তী বুল রানের জন্য আপনার জাল কি প্রস্তুত? এই প্রশ্নটা নিয়ে ভাবুন এবং আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।